5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সম্পদের হিসাব দিতে হবে। নিজ নিজ বিভাগে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশ বাস্তবায়নের রিপোর্ট জমা দিতে হবে 3 মাসের মধ্যে। মঙ্গলবার এক রিটের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন ও রুল জারি করেন। এসব নিয়ে আলোচনা করতে আমার সাথে যোগ দিচ্ছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং কিছুদিনের মধ্যেই যোগ দেবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যেই যে আজকে আদালতে হাইকোর্টে একটি নির্দেশ এসেছে। সেখানে বলা হচ্ছে 1979 সালের যে বিধি রয়েছে, যে বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাব প্রতি 5 বছর পর পর তাদের নিজস্ব বিভাগে জমা দিয়ে থাকেন। এর ফলে যে বিষয়টা এসেছে সাম্প্রতিক সময়ে, আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন রকমের দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশের পর এই বিষয়ে আসলে আলোচনা এসেছে এবং এরই প্রেক্ষিতে একজন আইনজীবী এই রিটটি করেছেন। সব কিছু বলে আপনার কি মনে হয়, এই যে মূল যে দাবি সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সম্পদ রয়েছে এবং তাদের পরিবারের নামে যে সম্পদ রয়েছে সেটা যেন এমন ব্যবস্থা করা হয় যাতে সবাই দেখতে পারেন নির্দিষ্ট সময় পর পর, এমন ব্যবস্থাকে কি আপনি সমর্থন করেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনি যা বললেন তাতে তো যে রুলটা জারি হয়েছে বা যে আদেশটি মহামান্য হাইকোর্ট দিয়েছেন সেটা হলো যে 1979 সালের যে বিধান আছে সরকারি কর্মচারীদের জন্য, সেই বিধান অনুসারে তারা 5 বছর পর পর যাতে সম্পদ বিবরণী জমা দেন। জি, এটা তো 1979 সালের বিধানে আছেই। তো এটা কেন জমা হয় না বা জমা হয়নি কেন, এটা যাদের বিধানটা কার্যকর করা কথা তারা নিশ্চয়ই জবাব দেবেন। তো এটা আমি স্বাগত জানাই, নিশ্চয়ই জমা দিতে হবে। আর একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন যে সরকারি কর্মচারী যাদের গ্রেড 6 থেকে যারা উপরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের প্রতি বছর আপনার ট্যাক্স বিবরণী দিতে হয়, জি, ট্যাক্স ফাইল জি। দাখিল করতে হয়। যাদের 3 লক্ষ টাকার উপরে যারা ইনকাম করেন, 3 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় না। তো সেক্ষেত্রে তো তারা, আপনি জানেন, এটা সবাই জানে বাংলাদেশের, যে ট্যাক্স ফাইলের সাথে আপনার সম্পদ বিবরণী দিতে হয়, প্রতি বছর দিতে হয় এটা। সুতরাং সরকারের কাছে কিন্তু ওই কর্মকর্তাদের ট্যাক্স ফাইলের বিবরণী আছে এবং সেখানে সম্পদ বিবরণীও আছে। এটা যে দেওয়া হয় না এরকম নয়। এবং আপনি যাদের কথা ইঙ্গিত করলেন যে কিছু কিছু সরকারি কর্মকর্তার নামে, শীর্ষ কর্মকর্তাদের জি, নামে কিছু রিপোর্ট এসেছে এবং তারা দুর্নীতির বিষয়ে রিপোর্ট এসেছে। তো তারা তো 6 গ্রেডের উপরেই ছিল এবং কেউ কেউ শীর্ষ কর্মকর্তা ছিল। সুতরাং তাদের ট্যাক্স ফাইলে তো এই সম্পদ বিবরণী থাকার কথা ছিল হুম, এবং হুম। সেটা যাচাই বাছাই করার সুযোগও ছিল। সুতরাং এইটা নতুন কোনো কিছু না, এটা তো পুরানা জিনিস। এখন হাইকোর্ট আমাদেরকে বলার পরে নিশ্চয়ই আমরা আবার ঘুরে দাঁড়াবো, দেখবো যেখানে সাবমিট হয় না সেটা সাবমিট হবে। আমি এটাকে স্বাগত জানাই, এটা তো না স্বাগত জানানোর কোনো কারণ নেই। অবশ্যই আইন অনুযায়ী আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতে হবে। গণকর্মচারীরা দেশের সংবিধান, আইন, বিধিবিধান মেনে চলবেন, জি। এটাই তো আশা করতে হবে এবং এটাই তাদেরকে করতে হবে। এই জন্যই তারা গণকর্মচারী। নিশ্চয়ই আপনি যেটা বলছিলেন আদালতে এটিই বলা হয়েছে, 1979 সালের যে বিধি আছে সেই অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। কিন্তু একটা দাবি কিন্তু আজকের রিটে সম্মত করা হয়েছিল যে আহ, সরকারি কর্মকর্তা কর্মচারী বা তাদের পরিবারের যে সম্পদ সেটা যেন সবার জন্য উন্মুক্ত করা হয়, এরকম একটা দাবি এসেছিল। আমি জানি না এই বিষয়ে আসলে আজকের যে সিদ্ধান্ত হয়েছে সেখানে কোনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি সম্ভবত। আমরা একটু বিস্তারিত জানতে চাইবো অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, যিনি আমার সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন। তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক। সৈয়দ মাহবুব, আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে যে রিটটি করা হয়েছিল সেখানে কি কি বিষয়ে আদালতের নোটিসে আনা হয়েছিল? জি, ধন্যবাদ আমাকে আপনাদের মতো একটু জনপ্রিয় জি, ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত করার জন্য। আজকে আসলে ঘটনাক্রমে আমি ছিলাম ওই বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সাহেব এবং বিচারপতি কাজী এবাদ হোসেন সাহেবের বেঞ্চে। আমার একটা অন্য মামলা ছিল। তো তখন ওই রিটকারী, যিনি নিজেও একজন ভালো আইনজীবী, তরুণ আহ, সুবীর নন্দী, উনি পার্সোনাল ক্যাপাসিটিতে রিট করেছেন। অনেকগুলো প্রেয়ার চেয়েছে, প্রার্থনা করেছিল। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে কেন এই যে 79 সালের যে বিধিটা, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রপার্টির হিসাব নিতে হবে, এটা কেন নেওয়া হচ্ছে না, বা এই ইনঅ্যাকশনকে চ্যালেঞ্জ করা, এবং কেন এই রুল বাস্তবায়নের জন্য সরকার সহ বিভিন্ন সংস্থা বাধ্য হবে না।
এবং আরো ছিল যে সমস্ত সম্পত্তির হিসাব নিকাশ করে দ্রুততার ভিত্তিতে কোর্টের কাছে জমা দিতে। তো কোর্ট যাই হোক হিয়ারিং করে যে আদেশ দিয়েছে সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে শৃঙ্খলা বিধি এবং যে রুলস 1979 সালে, আমার সহ আলোচক শহীদ ভাই ভালো বলতে পারবেন, ওইটাও ওই অনুযায়ী কেন বাস্তবায়ন হবে না, এবং একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে বলেছেন জি জি সুপ্রিম কোর্ট। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ওইখানে রিটকারীর আইনজীবী এবং নিজেও তিনি পিটিশনার, আমাদের তরুণ এক আইনজীবী, তো উনি নিজে বলেছিলেন যে 2 মাসের মধ্যে সম্পত্তির হিসাব জমা দিতে। তো ন্যাচারালি এটা একটা অনেক বড় ধরনের কাজ এত লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের। তো সেইখানে আমাদের আদালতের একটা প্র্যাকটিস আছে যে অনেক সময় আইনজীবীদের সহায়তায় অন্য আইনজীবীরও এগিয়ে যায়। তা আমি সেখানে একটা ঘটনাক্রমে ছিলাম দেখে প্রস্তাব দিয়েছিলাম যে মাইলড অ্যাটলিস্ট বর্তমান আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের প্রপার্টির হিসাবটা একটু 2 মাসের মধ্যে গভর্নমেন্ট দিক। তো যাই হোক, কোর্ট অত্যন্ত ন্যায়সঙ্গত অর্ডার দিয়েছে যে 3 মাসের মধ্যে প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে বলেছে। এই যে প্রপার্টি গভর্নমেন্ট কর্মকর্তা কর্মচারীদের কত হয়েছে, আগে কত ছিল, বা এন্টার রুলসটা যে 79 সালের আপনার যে রুলস, বিশেষ করে 13-1-2, সেইটা সৈয়দ মামুন মাহবুব, বর্তমান যে বিধি আছে 1979 সালে, সেই বিধি অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বিভাগে বা তাদের যেখানে কাজ করেন সেখানে জমা দেবেন। এটা তো আর এই বিষয়টা তো পাবলিক হবে না, অর্থাৎ যে কেউ তো এই সম্পদ দেখতে পারবেন না, বা একজন সরকারি কর্মকর্তা বলতেই পারেন যে তার কি সম্পদ আছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই প্রাইভেসিও তো রক্ষা করা দরকার। এখানে দুটো জিনিস আছে, এক পক্ষ বলা হচ্ছে সেটাকে পাবলিক করা হোক, আবার একটা যুক্তি আসতেই পারে যে মানুষের প্রাইভেসি রক্ষা করা দরকার। এই দুটোর মাঝে আসলে ব্যালেন্স কীভাবে সম্ভব? এটার না, প্রাইভেসি, আপনার প্রাইভেসির যে কনসেপ্ট, যদিও আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রাইভেসিকে একটা মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে গেছে, এখানে প্রাইভেসিটা ওই অর্থে না, প্রাইভেসিটার প্রশ্ন ওখানে উঠবে না। এখানে যেটা হয়েছে যে আমাদের যারা সাংসদ পার্লামেন্টে আইন প্রণয়ন করেন, জি তারা বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেন স্থানীয় সরকারের সকল পর্যায়ে, তারা কিন্তু হলফনামায়, এবং এটাও কোনো সরকার করেনি, আমাদের কয়েকজন সিভিল সোসাইটির লোকজন হ্যাঁ দীর্ঘ আইনগত ব্যাটেল জি যুদ্ধ চালিয়ে আপনার এটা বাধ্যবাধ করেছে যে হলফনামা দিতে হবে আমার কি প্রপার্টি আছে। জি আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রপার্টির প্রাইভেসির কিছু নেই। আজকে দুর্নীতি যে শুধু ওনারাই করছে তা না, সবাই অন্যান্যরাও জড়িত আছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমি নিজেও আর ব্যক্তিগত বলতে চাই না, আমার পরিবার, আমার বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু আমাদের যে কলোনিয়াল হ্যাংওভারটা কাটেনি, বুঝেছেন? জি অর্থাৎ ওই যে ব্রিটিশরা যে শিখিয়ে গিয়েছিল যে তোমরা এখানে পাবলিক সার্ভেন্ট না, তোমরা প্রভু, এবং যে কারণে আপনি পুরাতন জেলাগুলোতে দেখবেন ডিসি এসপিদের বাড়ি, জজদের বাড়ি বিশাল বড় বড় কয়েক একর নিয়ে, কারণ ব্রিটিশ সাহেবরা আসবে, তাদের মেশার কোনো জায়গা নেই, তারা নিজেরাই তাদের মালিরাই গাছ লাগাবে, পুকুরে মাছ লাগাবে। ধন্যবাদ জনাব সৈয়দ মামুন মাহবুব, আপনি বুঝতে পেরেছি। আমি আপনার কাছে আসবো, আমার আসলে একটা বিরতি যাওয়ার সময় হয়েছে। বিরতি যাওয়ার আগে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই জনাব আবু আলম শহীদ খানের কাছে, তারপরে আমি বিরতি নেব। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে জনাব খান, এই যে বিধান রয়েছে, এই বিধানের পরেও কিন্তু আসলে আমি যদি বলি মানুষের পারসেপশন বা ধারণা, সেটা হচ্ছে যে সরকারি কার্যক্ষেত্রে কিন্তু দুর্নীতি হচ্ছে, তাই তো? আমি 2021 সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি তথ্য তুলে দিতে চাই। সেখানে তাদের সেই একটি সার্ভে হয়েছিল, সেখানে তারা বলছে যে সেই সার্ভে অনুযায়ী বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিতে মানুষ মনে করে যে 74.4% সেখানে দুর্নীতি হয়, পাসপোর্ট অফিসে হয় 70.5%, বিআরটিএতে হয় 68.3%, জুডিশিয়াল সার্ভিসে হয় 56.8%, পাবলিক হেলথ সেক্টরে হয় 48.7%। তার মানে ধারণা হচ্ছে সেখানে দুর্নীতি হয়, কিন্তু এত কিছু পরেও কিন্তু দুর্নীতি আসলে বন্ধ হচ্ছে না। আপনি কি মনে করেন কিনা 1979 সালের এই বিধিতে পরিবর্তন আনা উচিত কিনা? যে বিদ্যমান ব্যবস্থা আছে, আমরা সবাই বলছি, আদালতও সেই ব্যবস্থা অনুযায়ী বলছেন যে যেটা ঠিকমতো সম্পদের দেখভাল করা হয় সেটা নজর রাখার কথা বলছে।
শুধু বর্তমান বিদ্যমান ব্যবস্থায় কি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দুর্নীতির কথা আসছে সেইভাবে করলে কি দুর্নীতি দমন সম্ভব কিনা বা হ্রাস করা যাবে কিনা? জি ধন্যবাদ। বিদ্যমান আইন যথেষ্ট আছে। আমাদের বাংলাদেশে বরং আইন বেশি হয়ে যাচ্ছে। আমাদের আগেকার আইনগুলো এবং তার সঙ্গে 2004-এ যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের অভিপ্রায় আইন জি। করা হয়েছিল, আমি যেটা মনে করি যে আপনি প্রপার রুল অফ ল, অর্থাৎ নিরবিচ্ছিন্ন আইনের শাসন, সিলেক্টিভ আইনের শাসন না। আপনি আপনার ভিন্ন মতের ব্যক্তিদের প্রতি সাংঘাতিক আইনের শাসন দেখাবেন, আর আপনার পক্ষের মতের ব্যক্তিদের প্রতি আপনি উদাসীন থাকবেন, তাহলে আপনি হাজারটা আইন করেও এর সমাধান করতে পারবেন না। আপনার যেটি দরকার, যেটি সারা সভ্যতায় বিশ্ব এগিয়েছে, আমাদের বাংলাদেশও অনেক সময় এগিয়েছে, সেটা হচ্ছে আইনের শাসনটা প্রয়োজন। আমাদের এখানে দেখেন যে আইনগুলো আছে এনাফ। আপনি আজকে এত কথা উঠেছে কেন? আজকে হঠাৎ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দুর্নীতির বিষয় নিয়ে, এটা আপনিও জানেন, আমরাও জানি, জি। যে 3জন বিশিষ্ট সাবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক সার্ভিসের এবং একজন মিলিটারি সার্ভিসের ব্যক্তির করাপশনের বিষয়, পারসেপশন এবং তাদের সয় সম্পত্তির বিষয় পরে দুদক ওনারা চলে যাওয়ার পরে তদন্ত শুরু করলো। এগুলো করতে গিয়েই তো মানুষ আবার নতুন করে বুঝবার চেষ্টা করছে যে কি পরিমাণ দুর্নীতি করছে আমাদের দুর্ভাগ্যজনকভাবে। এবং আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, আপনি একটু ইতিহাসটা খুলে দেখুন। একই সঙ্গে সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধান এবং সিটিং এনবিআর এর মেম্বার, মোস্ট টপ পজিশনের 3জনের এরকম দুর্নীতি আমাদের উপমহাদেশে কোথাও হয়েছে কিনা? সুতরাং উদ্বেগের বিষয় আইন করা নিয়ে না, আইন যথেষ্ট আছে। আমার 27 বছরের সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস। অ্যাডভোকেট মাহবুব, বিষয়টা আসলে এরকম যে আপনি নিজেও বলছিলেন যে যদি জনপ্রতিনিধিরা তাদের সম্পদের বিবরণ দিতে পারে, যেটা প্রকাশ্যে থাকছে, যে কেউ সেটা দেখতে পাচ্ছেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে আসলে কি হওয়া উচিত? আমি আবার বলছিলাম যে একজন ব্যক্তি তার প্রাইভেসি রক্ষারও একটা যেমন অধিকার আছে, আবার একই সাথে তিনি যে দুর্নীতির সাথে সম্পৃক্ত নন সেটাও স্বাভাবিকভাবে মানুষ চাইবে, যারা ট্যাক্স পেয়ার, কারণ তারা তো আসলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই বেতন পাচ্ছেন, তাই তো? সে দাবিও আসতেই পারে। এখন বিদ্যমান আইনে খুব একটা কাজ করছে না বলেই তো এত কথা হচ্ছে আজকে। সেখানেই জানতে চাই, এখানে একটা ব্যালেন্স দরকার, সমন্বয় দরকার, সেটা আসলে সম্ভব কি হবে, আদৌ সম্ভব কিনা? আপনাকে বলি, মানে অত্যন্ত বিনয়ের সঙ্গে বা খুব দৃঢ়তার সঙ্গে, আমাদের বিদ্যমান আইন পর্যাপ্ত আছে। আচ্ছা, নতুন আচ্ছা। করে কোনো আইনের পরিবর্তন দরকার নেই। দরকার হচ্ছে আইনের শাসন এবং মানসিকতা। ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী সম্পদের হিসাব যদি জনগণ জানতে পারে, তা একজন গভর্নমেন্ট সার্ভেন্টের সম্পদের পরিমাণ জানা তো এটা অন্যায় কিছু নেই, বরং তো এটা গর্বের যে আমি গভর্নমেন্ট সার্ভেন্ট, আমি দেশকে সেবা করেছি, জনগণের সেবা করেছি, আমার দিন শেষে এই প্রপার। সৎ যারা কর্মকর্তা আছেন তাদেরকে সবাই সম্মান করে। প্রাইভেসির প্রশ্নটা এখন আনা অবান্তর। এখন আচ্ছা। যেটা দরকার, জি। আমি যেটা আমার বলেছি যে এটাকে রাশ টেনে ধরতে হবে, না হলে কিন্তু আপনার সবকিছুই ম্লান হয়ে যাবে। এবং সেটার জন্য আমি বারংবার বলবো, শুনতে খারাপ লাগলেও একান্তই দরকার সিলেক্টিভ রুল অফ ল না, পারফেক্ট রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন, শাসকের আইন না। নিশ্চয়ই। কথা বুঝতে ধন্যবাদ। পেরেছেন? আমার সাথে যোগ দিয়েছেন জনাব আবু আলম হরশেদ খান। আবারও জনাব খান, আপনার কাছে প্রশ্ন ছিল যে বিদ্যমান ব্যবস্থায় দুর্নীতি নির্মূল হচ্ছে বা হ্রাস পাচ্ছে, এমনটি কি ধারণা করবার মতো অবস্থা আছে কিনা? কারণ বলছিলাম সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দুর্নীতি, সেটা গণমাধ্যমে এসেছে। তাহলে আপনার কি মনে হয় কিনা যে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন আনা উচিত কিনা, যাতে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা দুর্নীতি করতে উৎসাহিত বোধ না করেন? আমাদের যে বিদ্যমান ব্যবস্থা, আমাদের সংবিধান, আমাদের আইন বিধিবিধান যা আছে পর্যাপ্ত। আপনার আইনের প্রয়োগটা করতে হবে। আচ্ছা। আপনার যে আইনগুলো আছে, আইনগুলো ঠিকমতো প্রয়োগ করতে হবে, মনিটরিং ঠিকমতো করতে হবে। আপনি সেটা করতে পারলেই আপনি রাশ টেনে ধরতে পারবেন, দুর্নীতি দমন হবে, দুর্নীতি কম হবে, মানুষজন ঠিকমতো কাজ টাজ করবে। সেই কাজটাই করা দরকার, যে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার।
সেটা না করে আপনি যে কোনো অর্ডার ইস্যু করতে পারেন, এইসব অর্ডারে কোনো কাজ হবে না, যে কোনো ঘোষণা দিতে পারেন, কাজ হবে না। আরেকটা জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না, হাইকোর্ট এরকম কোনো অর্ডার দিয়েছে কিনা যে এগুলো প্রকাশ করতে হবে, যেটা নিয়ে না আপনি আলোচনা না করছেন। এই সম্ভবত এই জাতীয় কোনো আদেশ দেননি। আদেশ না থাকলে, শহীদ এই ভাই জাতীয় এরকম কোনো কোনো আদেশ না আদেশ থাকলে, দেয়নি। কোর্ট বলেছে প্রোগ্রেস রিপোর্ট 3 মাস পর কোর্টকে জানাতে, যে কোর্টকে হ্যাঁ, কতদূর এই কি প্রোগ্রেস ছিল। রিপোর্ট 3 মাস পরে কোর্টকে জানানোর মানে হচ্ছে যে সরকারকে যেটা বলা হয়েছে যে 5 বছর পর পর যে সরকারি কর্মচারী বা গণকর্মচারীদের যে নিয়ম আছে যাদের তাদেরকে সাবমিট করার, সেটা ঠিক মতো সাবমিট হচ্ছে কিনা 3 মাস পর জানিয়ে দিবে যে আমার সাবমিট দপ্তরে হচ্ছে। 10,000 জন কর্মচারী আছে, তাদের 8,300 জন সাবমিট করছে বা 2,100 জন সাবমিট করছে, এটাই হলো প্রোগ্রেস রিপোর্ট। তো ওই প্রোগ্রেস রিপোর্টটা জানানো হবে, এবং জানানোর জন্য যে আদেশ হাইকোর্ট দিয়েছে খুবই ভালো আদেশ, এবং এটা প্রতিপালন করা প্রত্যেক দপ্তরের কাজ। কর্মচারীরা, আমি আগেই বলেছি, আইন মেনে চলা, আইন প্রতিপালন করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো কর্মচারীদের কাজ, এবং এই জন্যই তাদেরকে বেতন ভাতা দেওয়া হয়। সুতরাং এটা তারা দেবেন, এটাতে কোনো অস্বাভাবিক কিছু নাই। এটা আমি আছে আমি বলছিলাম আইন, যে একটা দাবিও আছে যে এটা প্রকাশ্যে আনা হোক, একজন দাবি আছে, দাবি কর্মকর্তার নিয়ে সম্পদ কেমন আছে, এটা কি আপনি সমর্থন করেন কিনা? এরকম তো অনেক দাবি থাকতে পারে, দাবি থাকা কোনো অস্বাভাবিক না, দাবি থাকতেই পারে। এই দাবি যদি দাবি মতো যদি কিছু করতে হয়, তাহলে আইনের পরিবর্তন করতে হবে, আইনে এটার সংযোজন করতে হবে। এটা পার্লামেন্টের ব্যাপার এবং হাইকোর্টের ব্যাপার। পার্লামেন্ট এই আইন করতে পারে, পার্লামেন্টের আইনের সংশোধন করতে পারে, নতুন আইন করতে পারে, অথবা আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে সর্বোচ্চ আদালত আছে, তারা একটা নির্দেশ দিতে পারে। সুতরাং ওইটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ইচ্ছা করলেই কারো সম্পদের বিবরণী প্রকাশ করে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনারা করতে পারেন, আপনারা মিডিয়ারা অনেক সময় ভিতরে ঢুকে কাগজপত্র নিয়ে করে দিতে পারেন, জি। তবে ওটা তো একদম সবার জন্য হবে না। আর নিশ্চয়ই। আমাদেরকে এই কথাও মনে রাখতে হবে যে আমাদের যে 17 লক্ষ কর্মচারী আছে, তাদের সবাই দুর্নীতিবাজ না, এবং তাদের সকলেরই দুর্নীতি করার সুযোগ নেই। নিশ্চয়ই। ঠিক আছে, আপনি নিশ্চয়ই। যে বিবরণটা দিচ্ছিলেন, ওই যে 70%, 68%, 77%, এগুলো সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি, এগুলো আছে, এগুলো বন্ধ করার চেষ্টা জি। করতে হবে, এবং চেষ্টা করাটাই স্বাভাবিক। আমরা তো জনগণের কল্যাণের জন্যই গণকর্মচারী, এবং সকল সময় জনগণের সেবা করা এটা তাদের দায়িত্ব, কর্তব্য, এটা সংবিধানে বলা আছে, এবং আহ, সংবিধান মেনে চললেই হয়। অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।